বাংলাদেশের অধিকাংশ মানুষই সবসময় নেতা হতে চায়। নেতা হওয়ার কারণটা কি আমি বুঝলাম না। নেতা হলে কি মানুষের জীবন সার্থক হয়ে যায়? আমি তো বুঝি না। যদি নেতা হয়, সবাই যদি নেতা হতে চায়, একটা খেলায় যদি মনে করেন 11, যদি ফুটবলে খেলায় ধরে মনে করেন ফুটবল খেলায় 11 জন খেলোয়াড় থাকে, 11 রকম দায়িত্ব পালন করে। একজন থাকে ক্যাপ্টেন, একজন থাকে মনে করেন গোলকিপার, আর একজন বিভিন্ন ধরনের পজিশন থাকে। সবাই যদি ক্যাপ্টেন হতে চায়, সবাই যদি গোলকিপার হতে চায়, খেলায় কি জিতা সম্ভব? আমরা যেভাবে খেলে যাচ্ছি সেভাবে যদি আমরা খেলে যাই, আমি নিশ্চিত আমাদের পরাজয় হবে। কারণ সব মানুষই যদি বড় হতে চায়, সব মানুষই যদি নেতা হতে চায়, তাহলে তো সমস্যা। আসলে আমরা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি সবাই, এবং এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে কিন্তু আমাদেরকে খেয়েছে। আমরা কিন্তু দিন দিন প্রতিদিন এই কারণে কিন্তু আমরা সবসময় হানাহানিতে লিপ্ত হচ্ছি। মূল কারণটা হলো কি, যে আমাদের এই নেতা হওয়ার কারণে। শুধুমাত্র রাজনীতিতে না, সমস্ত কিছুতেই। আপনি বাংলাদেশের যে কোনো অফিসে আপনি কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার দেশের প্রতি এবং কাজের প্রতি আগ্রহ কমে যাবে। এই যে বাংলাদেশ এবং জাপানের সঙ্গে যদি আমি তুলনা করি, এখানে কেউ নেতা হতে চায় না। কারণ নেতা হয়ে এখানে কেউ বাড়তি কোনো ফেসিলিটি পায় না, বরং নেতা হওয়ার কারণে তার জীবন একেবারে সর্বশান্ত হয়ে যায়, এবং সে তার জীবনে যে দায়িত্ব পালন করা হয়, সেই দায়িত্বটা পুরোপুরি পালন না করার কারণে সে হাউগাউ করে কাঁদে। কিন্তু বাংলাদেশে কিন্তু নেতা হওয়ার কারণে পায়ের উপর পা তুলে, এই চা লয়া, এই পানি লয়া, এই বেটা এটা করছস না লেগে, ওই বেটা ওইটা করছস না লেগে, এবং মাসের শেষে সবচেয়ে কাজ না করেই বেশি বেতন নেয়। এই যে প্রবণতাটা নেতা হওয়ার ফলে বা টিম লিডার হওয়ার ফলে যে বাড়তি ফেসিলিটিটা, সেটা যদি কমে যেত, কষ্টটা যদি বেড়ে যেত, তাহলে বুঝতেন যে কয়জন নেতা হতে চায়। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, এই ভারতবর্ষের মতো এত বড় একটা রাষ্ট্র, শুধুমাত্র ভারত না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান সব মিলিয়ে তো ছিল একসময় ইংরেজদের অধীনে, এবং এমনকি বার্মা সহ। এই যে এত বড় একটা রাষ্ট্র, মাত্র 2300 জন ইংরেজ পুরো দেশটাকে কন্ট্রোল করত। এবং কিভাবে কন্ট্রোল করত? ওরা কিন্তু নিজেরা এত বেশি সঙ্গবদ্ধ থাকতো, কেউ কিন্তু নেতা হইতে চাইত না। পুরোটাই তারা সেন্ট্রাল ফিগারকে পুরোপুরি ফলো করতো। সেই জন্য এত অল্প জনবল নিয়ে এক সুশৃঙ্খলভাবে দেশ শাসন করতো। আর আমরা আমাদের নিজেদের এত নেতাগিরি, এত মতবরি, যে জানে হেও জানে, যে না জানে হেও জানে। আমি তো যখন ঢাকা শহরে থাকতাম, তখন দেখতাম আমার দারোয়ানের আমার শেখায়। আমি বললাম, ভাই আমার তো লেখাপড়া তাহলে করে লাভ নাই। আমি দারোয়ানকে ছোটো করতেছি না, সেও মানুষ, আমিও মানুষ, আমার মতোই মানুষ। কিন্তু সে আমারে বুদ্ধি দেয়, স্যার এই যে আপনি থাকেন ধানমন্ডি 12 এই লাকাসিটা অ্যাপার্টমেন্টে, এখানে 36টা ফ্ল্যাট, 36টা ফ্ল্যাটের মধ্যে 35টা ফ্ল্যাটের গ্যারেজে দামি দামি গাড়ি আছে। একটা মাত্র গ্যারেজ হলো খালি, সেটা হলো আপনার। আর আপনি থাকেন জাপানে, আপনার ওয়াইফ জাপানিজ, আর আপনার গাড়ি দেশে থাকেন, আর আপনার গাড়ি নাই। এটা কথা হইল? সে আমার শেখায় কীভাবে গাড়ি কিনতে হবো। তো আমি বললাম, ভাই আমার তো গাড়ির দরকারটা কি? আমি যাই, সারাদিন কাজ করি, আমার বউ আর আমি মিলে কাজ করি সারাদিন অ্যাপার্টমেন্টে। বিকালবেলা একটু বাজারে যাই আগোরাতে, আর নাহলে একটু চা খেতে যাই, নাহলে একটু কফি খেতে যাই। এর জন্য তো আমরা রিক্সায় চড়ি এবং আরাম পাই, বাতাস লাগে, আমাদের গাড়ি চালানোর দরকার নাই। সে আমার এটা মানতেই পারে না। আমি বললাম, ভাই আপনি আমার জ্বালাই, এমনি জ্বালাই আছি, মানে সুন্দর সুন্দর মানে খাবার রেখে, বিদেশ সারা দুনিয়াতে খাবার রেখে বাংলাদেশে থাকি, বাংলাদেশকে ভালোবাসি, আর আপনি আমার এখন গাড়ি কিনে আরেক জ্বালায় ফেলাইতে চান, তাহলে তো সমস্যা। আমি আমার ওয়াইফকে এই বিষয়টা শেয়ার করলাম। তখন আমার ওয়াইফ বলল, কে কি বললো এইসব নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন আপনি সুখে আছেন কিনা, সেই বড় জিনিস। তারপর আমি নিজের গাড়ি নাই বলে আমি কখনোই নিজেকে ছোটো বা নিজেকে খারাপ মনে করতাম না। কিন্তু এই তারা আমার নিয়ে প্রতিদিনই দেখা হইলে, আমি বাচ্চাকে নিয়ে যখন অ্যাপার্টমেন্টের সামনে বসে একটু পত্রিকা পড়তাম, আলাপ করতাম, তখনই সুযোগ পেলে, স্যার একটা কথা বলি, বিভিন্ন ধরনের পরামর্শ দিত আমি কীভাবে বড়লোক হইতে পারি। তা আমি বললাম, আমার মাসের শেষে যে বেতন, তার বেতনের থেকে আমার মাত্র 10,000 টাকা বা 5,000 টাকা বাঁচে। এখানে আমি কীভাবে গাড়ি কিনবো? কই ওরা কেনা কেমনে? আমি বললাম, ওরা 60 লাখ 70 লাখ টাকা গাড়ি কিনে, ওদের বেতন হইলো 50,000 টাকা। কীভাবে কিনে এই প্রশ্নটা আমি বলবো না।
আমি কাউকে ছোটো করতেছি না, সবাইকে বলতেছি না যে সবাই দুর্নীতিবাজ, সবাই মানে একেবারে অসভ্য, কিন্তু তাদের যে রেফারেন্স, সেই রেফারেন্স দেখলে তো আমি টাসকি লেগে পড়ে যাই। ঢাকায় 5টা 7টা বাড়ি, নাম বলবো না, আমার এক মানে যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টেই একজন ব্যাংকার, তার মেয়ে একটা ক্লাবে ভর্তি হয়েছে যেখানে এক্সারসাইজ করা যায় এবং মানে গোসল টুসুল করে হতে যায়, সেখানে মাসে এই পারপাসে সে 10,000 টাকাতে। তা আমি বললাম টাকা নিয়ে সমস্যা না, আপনারা যেভাবে লাইফ লিড করেন ঢাকায়, আপনার এইরকমভাবে লাইফ লিড করেন এবং এতগুলো বাড়ি কিনেন, আপনার বাড়িতে 4 জন বুয়া, অথচ মাসের শেষে বেতন হলো 50,000 টাকা। তো এই হিসাবটা যদি আপনি করেন, এটা যদি কোনো জাপানি দেখে আপনি টাসকি লেগে পড়ে যাবো। সত্যিই তাই। তা আমরা জাপানি হওয়ার কারণে সবাই মনে করতো যে আমরা অনেক ধনী। আমি বললাম যে আমরা ধনী না, আমরা সচ্ছল বা সচেতন মানুষ এবং ভালোভাবে চলার চেষ্টা করি। তখন আমাদের দাওয়াত দিল আমার ওয়াইফ, তাদের বাড়ির ফার্নিচার দেখে, তাদের বুয়াদের মানে এত খাবার দাবার দেখে, আয়োজন দেখে, এবং তাদের মানে এতগুলো বুয়া কীভাবে মেনটেন করে সেটা দেখে আমার বউ তো ফিট। তারপর আমার একদিন জিজ্ঞেস করলো যে এত মানুষের বেতন দেয় কেমনে? তখন আমি বললাম এদের বেতন আপনি জাপানি স্ট্যান্ডার্ডে চিন্তা করেন না, এদের বেতন মাত্র হলো 3 থেকে 5,000 টাকা। এবং তারপরেও তো একটা মানুষের ভরণ পোষণ করার কিনা। তা আমি বললাম আপনি একটু কেয়ারফুলি দেখেন, প্রথম তো 2003 বা 4-এর দিকে। তখন আমি বললাম যে একটু ভালো করে দেখেন। দেখার পরে আমি জিজ্ঞেস করলাম যে কিছুদিন পরে আপনি কেমন দেখলেন বাংলাদেশ লাইফ? তখন বললো দে আর লিডিং প্রিমিটিভ লাইফ। আমার ওয়াইফ সেজন্য সবার সামনে অবশ্যই বাংলাদেশ প্রশংসা করে, কিন্তু তখন আমাকে স্টেট বলল মানুষকে এত অমর্যাদা দেয়, এত দাস প্রথার মতোই ব্যবহার করতে পারে, এটা কিন্তু আমরা কখনোই জাপানে করতে পারি না বা করি না। অবশ্যই জাপান একসময় ছিল বলল, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে জাপান কিন্তু এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করেছে। কিভাবে অতিক্রম করেছে সেটা আমি একটু জিজ্ঞেস করলাম। সে বলল যে মূল কথা হলো যারা সার্ভিস শ্রেণী মানুষ আছে, নিচের দিকের মানুষ আছে, কৃষক থেকে শুরু করে শ্রমিক অথবা সেবা টেবা দেয় যারা, তাদের বেতনটা এবং উপরের লেভেলের বেতনটা ব্যালেন্সে নিয়ে আসছে। পাশাপাশি যারা বেশি টাকায় ইনকাম করে তাদেরকে এমন বেশি ট্যাক্স দেওয়া হয় এবং পাবলিক সার্ভিসগুলো নেওয়ার জন্য এমন বেশি মানে খরচ করতে হয়, যার জন্য টাকা ইনকাম যতটুকু না কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হিসাব দেওয়া এবং টাকা রাখা, এবং সে এক ধরনের কাওয়াশূন্য অবস্থা হয়ে যায়। সেই জন্য তারা হাতে দড়ি পায়ে দড়ি, পায়ে দড়ি হওয়া দরকার নাই, আমি গরিব হলেই বালা। গরিব তো না, বাট টানাটানি থাকলে কোনো অসুবিধা নেই। আমি পার্সোনালি মনে করি যে টানাটানি এক ধরনের ভালো, কারণ এটাই জীবনের সৌন্দর্য। এবং যদি যখনই আপনি সব কিছু থাকবে আপনার, তখন কিন্তু আপনি অলস হয়ে যাবেন, শারীরিক পরিশ্রম করবেন না, মানসিক পরিশ্রম করবেন না, অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যাবেন, এবং আপনার ভিতরে যে সৃজনশীলতা সেটা লোপ পাবে। তবে একটা জিনিস অবশ্যই আসে, সৃজনশীল মানুষ মনে করেন যে বড় আর্টিস্ট, মনে করেন যে বড় লেখক, মনে করেন যে বড় দার্শনিক, তাদের তো ধরেন এই যে এইসব কায়িক পরিশ্রম করা সময় নাই। তবে যারা নবাবী করার জন্য, জমিদারি করার জন্য, মানে টাকার বাহাদুরি করার জন্য এগুলি আউল ফাউল কাজ করে, তাদের বিপক্ষে আমি। সবচেয়ে বড় কথা হলো যে সব মানুষই সমান। আমাদের সংবিধান মতে, যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ মতে যতগুলো অধিকারের কথা বলা হয়েছে, আমি মনে করি সব মানুষের সেই সব অধিকারগুলো মানে পালন করা উচিত। এবং এটা শুধু সরকারি লেভেলে কিন্তু করা যাবে না। মানুষ সবাই কিন্তু ভাবে সরকারি সরকারি সরকারি, তো সরকারি তো করেই রাখছে, মানুষকে মানতে হবে। এখন সরকার কি, তো অবশ্যই এটা যারা চালায় আমরাই তো চালাই নাকি। আমরা মনে করেন যে ওই একটা মিনিমাম ওয়েজ সিস্টেম অবশ্যই বাংলাদেশ দরকার। এটা করতে 10 বছর 20 বছর লাগবে না, এটা করতে তো 20 মিনিটের বিষয়। আমি মনে করি যে উচ্চ লেভেল থেকে আজকেই এবং এখনই ডিসিশন নেওয়া উচিত যে একটা মানুষ যদি মানুষের মতো জীবনযাপন না করে এবং সেই ধরনের বেতন বাংলাদেশে থাকা উচিত না। যদি থাকে তাহলে এটা দাস প্রথা। দারিদ্রতা কোনো বিষয় না, পৃথিবীর সব দেশে দারিদ্রতা আছে, জাপানের দারিদ্রতা আছে। মানে আপনি যদি মনে করেন যে 3 লাখ টাকা ইনকাম করে খরচ যদি আপনার হয় 3,10,000 টাকা, তাহলে আপনি গরিব। আবারই 10,000 টাকা ইনকাম করে মনে করেন যদি খরচ হয় আপনার 8,000 টাকা, 2,000 টাকা সেভ করতে পারেন, যেমন ভুটান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধনী। এবং সেই জন্য তো এই যে টাকা পয়সার উপর ভিত্তি করে যে কনভেনশনাল যে মানে ইকোনমিক সিস্টেমটা করা হয়েছে, সেটার কিন্তু বিরুদ্ধে ভুটান একটা
সিস্টেম চালু করছে, সেটার নাম হলো গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। মূলটা হলো যে টাকা দিয়ে সুখের মাপ করা যায় না, যা প্রয়োজন তা যদি মানুষের থাকে এবং সে যদি নিরাপত্তার সাথে সঠিকভাবে সুন্দরভাবে ফুলের মতো গড়ে উঠতে পারে তাহলেই সুখ, তাহলেই জীবন। এবং এটা কি স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে ভুটানের যে প্রাইম মিনিস্টার সে তো হাস্য করে বলছে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে, সে বলছিল যে আমি এখানে আপনাদের সম্পর্কে এমন একটা দেশের প্রতিনিধিত্ব করতেছি যে আমার সামনে অনেক কর্পোরেট লেভেলে মানুষ বসে আছে যাদের পার্সোনাল প্রপার্টি আমার দেশের প্রপার্টির সাথে বেশি, কিন্তু আমি একেবারে গর্বের সাথে ঘোষণা করতে পারি আমার দেশের প্রতিটা মানুষ যার এখানে এত টাকা আছে, বিলিয়নিয়ার বিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তার সাথে আমার দেশের সাধারণ একটা মানুষ সুখী। যাই হোক, আমাদের সুখের সংজ্ঞাগুলো, আমাদের যে ডেফিনেশনগুলো, প্যারামিটারগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সজাগ সচেতন। এই মানে আমি এই বলতেছি না যে বাংলাদেশ গরিব থাকুক, বাংলাদেশ অবশ্যই আমি একেবারে চাই বাংলাদেশে পৃথিবীর 1 নম্বর ধনী হোক, মাথা পিছু আয় $1.5 লাখ হোক। এখন তো পৃথিবীতে সবচেয়ে বোধহয় $1 লাখ কাছাকাছি কোনো কিছু কিছু দেশ আছে, কিন্তু যদিও এটা অ্যাভারেজলি মানে সবাই না, কিন্তু আমি চাই বাংলাদেশের সব মানুষের মাথা পিছু আয় $1.5 লাখ হোক, এটাই আমি চাই। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, কাজ করলে হবে না শুধু একে অন্যের প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়। আমাদের অর্থনীতি যদি পুকুরের পানির মতো জলাবদ্ধ থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু কচুরিপানা হবে, আর নদীর প্রবাহ মধ্যে থাকলে কচুরিপানা হলেও সেটা জলপ্রবাহের সাথে বেশে সাগরে চলে যাবে, সবসময় পানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকা উচিত। আমাদের অর্থনীতি হওয়া উচিত নদীর প্রবাহের মতো, সমুদ্রের প্রবাহের মতো, পুকুরের পানির মতো না, জলাবদ্ধ থাকা উচিত না। কারণ কি এখানে বাংলাদেশে দেখা যাচ্ছে যাদের সম্পদ আছে তারা ব্যবহার করে না, এখন ব্যাংকে রাখে আর বসে বসে মাসের শেষে ব্যাংকের ইন্টারেস্ট খায়। যে জাপানে কিন্তু এটা থেকে বাঁচার জন্য একটা সিস্টেম করছে, খুব সুন্দর একটা সিস্টেম। যারা বড় লোক তারা ব্যাংকে টাকা রাখতো, এখন নিয়ম করছে সরকারে এবং ব্যাংকেও নিয়ম করছে যে তোমার টাকা আমরা পাহাড় দেবো কেন। ব্যাংকে টাকা রাখলে জাপানে টাকা দিতে হয়, আর আমাদের দেশে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে ইন্টারেস্ট দেয়। সেই যদি আমরা ব্যাংকে যদি রাখার পরে ইন্টারেস্ট না পেতো, উল্টা টাকা কাটতো, তাহলে কিন্তু ধনী মানুষগুলো এত টাকা রোজগার করতো না। যখনই রোজগার করে, যখন ব্যাংকে রাখে তখন ব্যাংকে কাটা শুরু করে দেয়, এবং এতে কি হয় তখন সে রিইনভেস্টমেন্ট করে এবং সাধারণ মানুষের সঙ্গে শোষণ শাসন করে কিন্তু টাকা রোজগারের চেষ্টা করে না। সে রিইনভেস্ট করার কারণে মানুষের বেশি মানুষের কর্মসংস্থান ঘটে এবং এক্সপানশন ঘটে। এবং যদি অনেকেই অতিরিক্ত ধনী হয়ে যায় তাহলে কিন্তু তার ছেলে মেয়ে পড়ার জন্য এবং পাবলিক সার্ভিসগুলির জন্য এমন বেশি ব্যাড ট্যাক্স বা এমন বেশি সিস্টেম চালু করা হয়, সে তখন বলে বাবা রে বাবা, আমার ধনী না হই ভালো ছিল, আমি রিল্যাক্সে থাকতাম ধনী না হইলে। এই হইল ঘটনা। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ধনী হওয়ার মানসিকতা না করে সুখী হওয়ার মানসিকতা হওয়া উচিত, এবং আরও বেশি প্রফেশনাল হওয়া উচিত, এবং আবেগের ঊর্ধ্বে অমুকের এটা আছে আমার নাই, আমার আছে ওর নাই, ওর আছে আমার নাই, এগুলো বলার ঠিক না। আরেকটা ঘটনা আছে, বাংলাদেশে সবসময় মানুষের পরিচয় 10 মিনিটের মাথায় জিজ্ঞেস করে কোথায় বাড়ি, ঠিক আছে ভালো কথা, এটা কোনো সমস্যা নেই, নাম কি, এটা সমস্যা নেই, তারপরে তোমার আব্বা কী করে, তারপর তুমি কী করো, এগুলো জিজ্ঞেস করে। এগুলো জিজ্ঞেস করার মানে কি, যখনই জিজ্ঞেস করেন বাবা, আমার বাবা কৃষক বলার সঙ্গে সঙ্গে সাইডে গিয়ে বসে। যখন বলে আমার বাবা ম্যাজিস্ট্রেট তখন আস্তে আস্তে কাছে আসে। যখন বলে মন্ত্রী আরও কাছে আসে। যখন বলে যে তুমি কী করো, আমি বেকার, তখন দূর সরে। আর যখন বলে যে আমি এই মাত্র জয়েন করছি ম্যাজিস্ট্রেট হিসাবে, গোয়িং টু বি এ ডিসি, ওরে বাবা কী আদর। আর যদি বিদেশ শুনে আর কোটি কোটি টাকার মালিক ভাইবে নেয়, এবং তখন কিন্তু 10 মিনিটের মাথায় কিন্তু জিজ্ঞেস করার সুযোগ হয়েছে আমার ছেলেটারে, আমার মেয়েটারে, আমার আত্মীয়টারে, মাইগ্রেন্টারে বিদেশ নেওয়া যায়। যাই হোক, এটা খারাপ না, এটা একটা ভালো জিনিস, মানুষের যদি মানুষ সহযোগিতা করতে পারে অসুবিধা কী, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু স্বার্থপরতা। তে আমার যে মূল কথা হলো স্বার্থপর মানুষ, স্বার্থপর পরিবার, স্বার্থপর সমাজ, স্বার্থপর দেশ, স্বার্থপর সভ্যতা শেষ পর্যন্ত টিকে থাকে না, সুখে হয় না। এটা অভিশাপ না, এটা একটা চূড়ান্ত সত্য কথা, চিরন্তন সত্য কথা। আপনি আপনার আশেপাশের জীবনে এবং আশেপাশের ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে আপনি যদি কম্পেয়ার করেন বুঝতে পারবেন স্বার্থপরতা শেষ পর্যন্ত টিকে থাকে না। সুতরাং আমাদেরকে স্বার্থপরতা পরিত্যাগ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই
অন্যকে ভালোবাসতে হবে, ঠিক আমরা নিজেকে যেমন ভালোবাসি আমাদের নিজের পরিবারকে ভালোবাসি। আদারওয়াইজ আমাদের জীবন সুখী সুন্দর হবে না। সবাই ভালো থাকবেন এবং লিডারশিপ মানবেন এবং লিডার হওয়ার চেষ্টার আগে লিডারকে সহযোগিতা করা। যদি লিডারকে সহযোগিতা করেন তাহলে কিন্তু আস্তে আস্তে লিডার হয়ে যাবেন। হিস্ট্রিতে মনে করেন যে আমাদের বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিডেল কাস্ট্রো সবাই কিন্তু পাবলিক মাইন্ড ছিল। পাবলিক মাইন্ড ছাড়া সব ভালো নেতা হওয়া যায় না। পাবলিক মাইন্ড অবশ্যই আমাদেরকে হইতে হবে এবং আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। প্রাইভেট মাইন্ড নিয়ে নিজের ইচ্ছা নিজের পছন্দ আমি যদি অন্যজন সবাইকে চাপিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমরা লিডার হতে পারবো না, নিজের উন্নতি হবে না, সমাজের উন্নতি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আরেকদিন আরও বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে আমি আত্মউন্নয়ন এক ধরনের ইনস্ট্যান্টলি কথাবার্তা বলবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।